সাউথ আফ্রিকার বিপক্ষে লড়ছে টাইগার্সরা। ভালো অবস্থানেই আছে এই মুহূর্তে, সো ফার সো গুড। 144 2 উইকেট এবং আরো 10টার উপরে ওভার বাকি আছে। ওই যে 200 প্লাস করতে পারে না মেয়েরা, সেটা আমরা আগের এপিসোডে বলছিলাম। 40.3 ওভারে খেলা চলছে, আমি স্কোরটা দেখছিলাম। 144 2 উইকেটে কারেন্ট রান রেট 3.65, কারেন্ট পার্টনারশিপটা 71-87 বলে। প্রথম 10 ওভারে বাংলাদেশ রান করেছে 28, উইকেট যায়নি। পরের 10 ওভারে বাংলাদেশ রান করেছে 35 এবং 20 ওভার শেষে বাংলাদেশের রান ছিল 63, 1 উইকেটে। পরের 5 ওভারে 21 থেকে 25, এই 5 ওভারে বাংলাদেশ রান করেছে 10। আচ্ছা, 63 আর 10 73। 25 ওভার শেষে আপনার রান 73, আপনার রান রেট 3-এর কম। 30 ওভার শেষে আপনার রান 100, মানে ওই 5 ওভারে বাংলাদেশ 27 রান নিয়েছে। মনে হচ্ছিল যে মোমেন্টামটা বাংলাদেশ পাচ্ছে। 30 ওভারে যখন আপনার রান 100 2 উইকেটে, তখন মনে হচ্ছে মোমেন্টামটা পাচ্ছে। আবার 31 থেকে 35, ওই 5 ওভারে রান এসছে 14, ওখানে আবার মোমেন্টামটা চলে গেছে। এবং এই 5 ওভারে বাংলাদেশ ভালো ব্যাটিং করছে, 1 বল বাকি আছে। 146 2 উইকেটে 39.5 ওভার শেষে। এখন 150 হয়ে গেছে অলরেডি 40 ওভারে শেষ বলে তাহলে বাউন্ডারি এসেছে। 150 2 উইকেটে আইডিয়াল বলবো না, কারণ এই মাঠে গেল ম্যাচেই 330 রান চেজ করেছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া এগেনস্টে। সেটাকে আপনার ভুলে যেতে হবে। বাংলাদেশ সেই কাজটা করছে না। বাংলাদেশ জানে তাদের স্ট্রেংথ কি, তাদের স্ট্রেংথ আগে ব্যাটিং করা। যদি বাংলাদেশ 220-30 রান করতে পারে, সাউথ আফ্রিকার বিপক্ষে যদি আর্লি উইকেট নেওয়া যায়, তাদেরকে বিপদে ফেলা সম্ভব। সাউথ আফ্রিকাকে যদি আপনি 220-30 রানে আটকে রাখতেন, আপনি ওই রান চেজ করতে পারবেন না। বাংলাদেশ জানে যে নির্ভরভাবে ব্যাটিং করতে হবে, নির্ভরভাবে ব্যাটিং করতে হলে আগে ব্যাটিং করতে হবে। এবং এখন 40 ওভারে 150, রান রেটটা 4-এর কিছুটা কম। আপনি যদি শেষ 10টা ওভারে হাতে 8 উইকেট নিয়ে বাংলাদেশের কাছ থেকে আপনি 10 ওভারে 100 এক্সপেক্ট করতে পারবেন না, 90 এক্সপেক্ট করতে পারবেন না, তবে 70 রান আপনাকে এখান থেকে করতে হবে। সেক্ষেত্রে 220 হলে আমার কাছে মনে হয় যে ফাইট হতে পারে। আরো ভালো বলতে পারবেন মৌসুমী। আমরা সরাসরি তার সাথে যুক্ত হতে চাই। 150 আমরা বলছিলাম শুরুর দিকে বাংলাদেশ স্ট্রাগল করেছে, হয়তো গেম প্ল্যানটাই ওটা ছিল, হাতে উইকেট রাখা, শেষ দিকে গিয়ে অ্যাটাক করা। আপনার কাছে কি সেটা মনে হয় কিনা? এবং আমরা খেলা দেখার সময় কমেন্ট্রেটরদের কাছ থেকে শুনছিলাম যে তারা বলছেন যে ইটস অ্যাবসলিউট ব্যাটিং পিচ, সেখানে বাংলাদেশ 3-এর নিচে রান করছে, ব্যাটিংয়ে তাদের অনেক বেশি ইমপ্রুভমেন্ট প্রয়োজন। তবে আমরা আমাদের সেট প্ল্যাটফর্মেই খেলছি, আমরা তো এভাবেই আসলে এগোতে চেয়েছিলাম। একদমই তাই। আমি যতদূর টিমের সাথে কথা বলেছি, কোচের সাথে, হেড কোচের সাথে কিংবা ব্যাটিং কোচ, সবার একটাই কথা ছিল যে বাংলাদেশের প্রথম এবং মূল লক্ষ্যটা থাকবে, যদি আগে ব্যাট করার সুযোগ হয়, সেটা হচ্ছে 50 ওভার ক্রিজে টিকে থাকা। এটাই বাংলাদেশের একমাত্র লক্ষ্য। কারণ যেটা বলছিলেন যে ঠিক একদিন আগে এই মাঠেই, বিশাখাপট্টনমের এই মাঠে কিন্তু 330 রান 31 রান চেজ হয়ে অস্ট্রেলিয়া জিতেছে। সো এটা ব্যাটিং পিচ, এটা আগে থেকেই সবাই জানে। কিন্তু উইকেটটা আজকে ভিন্ন। গতকাল যে উইকেটে খেলা হয়েছে, আজকে ঠিক পাশের উইকেটটাতে খেলা হচ্ছে। তবুও এখানে বেশ রান হবার একটা সম্ভাবনা আছে। তবুও পিচ রিপোর্টে আমরা যতটুকু দেখেছি শুরুর দিকে, যে যতটুকু জানি যে রাতের বেলা ভালো স্পিন ধরার সম্ভাবনা রয়েছে এই উইকেটটাতে, এবং সেটাকেই বাংলাদেশ আসলে কাজে লাগাতে চায়। এবং যেহেতু বাংলাদেশ এই মুহূর্তে তাদের বোলিং অ্যাটাকটা স্ট্রং রয়েছে এবং তাদের স্পিন অ্যাটাকটা মূলত বাংলাদেশ সেটা দিয়ে সাউথ আফ্রিকাকে ঘায়েল করতে চাইছে, এবং তারা হয়তোবা সেই মোমেন্টামটাই খুঁজছে যে সাউথ আফ্রিকা যদি আজকে আসলে চৌকি করে বসে। ফার্স্ট ম্যাচে আমরা দেখেছি যে মাত্র 69 রানে অল আউট হয়ে গিয়েছিল সাউথ আফ্রিকা। সেখান থেকে তারা যেভাবে টুর্নামেন্টে বাউন্স ব্যাক করেছে, নিউজিল্যান্ডকে হারিয়েছে, স্পেশালি ইন্ডিয়াকে, ভারতের সাথে ম্যাচটাতে যে দুর্দান্ত খেলে তারা জিতেছে, যেভাবে তারা মোমেন্টাম পেয়েছে, সাউথ আফ্রিকাকে হারানোটা খুব বেশি সহজ বাংলাদেশের জন্য হবে না। তবে টিমের সাথে যতটুকু আমি কথা বলেছিলাম, তাদের আসলে টার্গেটই ছিল এই ম্যাচগুলো। পাকিস্তানকে শুরুতে হারানো হয়েছে, এরপর শ্রীলঙ্কাকে তারা টার্গেটে রেখেছে, এবং এরপরই নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা, এই দুটো ম্যাচ বাংলাদেশের টার্গেট ছিল। কেননা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের সাথে ম্যাচগুলো তুলনামূলকভাবে অনেক বেশি কঠিন হবে। তো তাদেরকে টপ 3 হিসেবে ধরে রেখে 4 নম্বর স্পটটা বাংলাদেশ কিন্তু আসলে সেমিফাইনাল কিংবা টপ 4-এ যাওয়ার লক্ষ্যেই খেলছে, এমনটাই তারা জানিয়েছে। বাকি যতটুকু যাদের সাথে আসলে কথা হয়েছে, সবার একটাই কথা ছিল যে বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে মোটামুটি সবাই হতাশ। যদিও ইংল্যান্ডের সাথে ম্যাচটাতে খুব ফাইট দিয়েছিল, আসামে যখন আমরা ছিলাম সবাই খুব প্রেস করেছে বাংলাদেশ দলটার।
কিন্তু এর পরের ম্যাচটাতে এসে আসলে ব্যাটিং কলাপস এবং একেবারেই দাঁড়াতে না পারা কিংবা ক্যাপ্টেন ইগাস্টনা জ্যোতির মানে সামনে থেকে নেতৃত্ব সেভাবে ব্যাট হাতে দিতে না পারা। আপনাকে একটু থামাই এবং যুক্ত করতে চাই যে আপনি জ্যোতির কথা যেহেতু বলছিলেন, 40 ওভার শেষে বাংলাদেশের রান ছিল 150 2 উইকেটে। 41তম ওভারে প্রথম বলে জ্যোতি আউট হয়ে গেছেন, 42 বলে 32 রান করেছেন এবং এটাও তো আসলে বাংলাদেশের জন্য বড় একটা সেটব্যাক, কারণ আমরা জানি যে জ্যোতি আসলে হায়ার স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন। শেষ 10 ওভার আমরা 70-80 রান চাচ্ছিলাম যাতে 220-30-এর একটা স্কোর বাংলাদেশ পায়, সেখান থেকে জ্যোতির এই আউট হয়ে যাওয়াটা কি আরো অনেকখানি পিছিয়ে দিল কিনা? এখন কি আসলে 200 করতে পারলে বাংলাদেশের খুশি থাকা উচিত কিনা? বাংলাদেশের যে গেম প্ল্যান আসলে ছিল, তাদের মেইন প্ল্যানটা ছিল 50 ওভার টিকে থেকে খেলা এবং সেটা থেকে বাংলাদেশ বেশ অনেকখানি এগিয়ে গেছে, যেহেতু মাত্র হাতে 8 উইকেট নিয়েই 2 উইকেট হারিয়ে মাত্র তারা 40 ওভার পর্যন্ত আসতে পেরেছে এবং শেষ 10 ওভারে আসলে একটা বড় রান সাউথ আফ্রিকার সামনে দাঁড় করানো খুব জরুরি। আর এক্ষেত্রে জ্যোতি যেহেতু আজকে মোটামুটি রানে ফিরেছেন, কিন্তু তারপরে আমার মনে হয় যে লাস্ট ম্যাচে আমরা যেটা দেখেছিলাম যে ইংল্যান্ডের সঙ্গে রাবিয়া একটা দুর্দান্ত ক্যামিও ইনিংস খেলেছিলেন, তো শেষ দিকে এসে রাবিয়ার সেই স্ট্রেংথটা আছে যে তিনি আসলে স্ট্রাইকটা রোটেট করে খেলতে পারেন। তো বাংলাদেশ এখনো হাতে উইকেট আছে এবং ব্যাটারও আছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে তারা এটা করতে পারবে। বউ, দুই ওপেনারকে নিয়ে কথা বলতে চাই, ফারজানা পিঙ্কি এবং রুবিয়া ঝিলিক, দুজনে 30 এবং 25 রান আউট হয়েছে, দুজনেরই স্ট্রাইক রেট ছিল 40-30। সেই প্রসঙ্গে যাবো না, কিন্তু আপনার কি মনে হয় দুজনেই যদি হাফ সেঞ্চুরি করে আসতে পারতেন তাহলে হয়তো বা সিনিয়রটা এই মুহূর্তে অনেক ডিফারেন্ট হতে পারতো, বাংলাদেশ হয়তো বা অনেক কমফোর্ট জোনে এই মুহূর্তে থাকতে পারতো? কি মনে করেন আপনি? সেটা তো অবশ্যই, কারণ একটা ব্যাটার যখন হাফ সেঞ্চুরি গেইন করতে পারবে তখন তার কনফিডেন্সটা অন্য লেভেলে থাকবে। আপনারা দেখবেন যে প্রথম ম্যাচে ঝিলিক হাফ সেঞ্চুরি করেছিলেন, এরপরে তারপর হচ্ছে ফারজানা পিঙ্কিকে পরের ম্যাচ থেকে ড্রপ করানো হয়েছে, আজকে আবার ব্যাক করানো হয়েছে, মোমেন্টামটা পাচ্ছে না। দেখেছে ওপেনিং জুটিতে যদি খুব দারুণ ভাবে তারা সেট করতে পারে এবং তারা যদি 50 রানের জাস্ট ওপেনিং জুটি করতে পেরেছিল, সেক্ষেত্রে সেটা কিন্তু আসলে দারুণ ভাবে তাদেরকে ম্যাচে আজকে বাংলাদেশ সেই মোমেন্টামটা দিয়েছে, অন্তত আর্লি তারা খুব বেশি উইকেট হারিয়ে ফেলেনি, যেটা সাউথ আফ্রিকার সাথে হয়েছে, নিউজিল্যান্ডের সাথে হয়েছিল। যে ম্যাচটাতে কিন্তু বাংলাদেশ 15 কি 16তম ওভারে গিয়ে তারা প্রথম রান করেছে, তো তারপর তারা আসলে সেখানে মোমেন্টামটা আসলে ভালো পেয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 41 ওভারে খেলা শেষ হয়েছে, 156 রান বাংলাদেশের 3 উইকেটে, কারেন্ট রান রেটটা 3.8। শারমিন আক্তার 49 রানে ক্রিজে আছেন এবং শওনা আক্তার মাত্রই ক্রিজে নেমেছেন। হোপফুলি যদি 200-র উপর একটা রান বাংলাদেশ সাউথ আফ্রিকাকে ছুড়ে দিতে পারে, সেটা যদি 220-30 হয় খুবই ভালো। 200-র উপর হলে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটাতে বাংলাদেশের পক্ষে হয়তো ফাইট করা সম্ভব, কারণ বাংলাদেশের টার্গেটই থাকে 220-30 রান করা এবং বাংলাদেশ জানে তাদের মূল শক্তির জায়গা কিন্তু তাদের বোলিংকে যদি আপনি 220-30 রান এনে দিতে পারেন, মেবি দে ক্যান ডিফেন্ড ইট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.